সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা গ্রহের গতি সম্পর্কিত জোহান কেপলারের সূত্রগুলো দেখার চেষ্টা করব। আমরা জানি সূর্যের চতুর্দিকে এই গ্রহ বা প্ল্যানেটগুলো ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। এই সূর্যের চতুর্দিকে এই গ্রহগুলোর ঘূর্ণন কেমন হবে এই বিষয়ক জোহান কেপলার তিনটি সূত্র আমাদেরকে দিয়েছেন। আমরা এই তিনটি সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব। গ্রহের গতি সম্পর্কিত প্রথম যে সূত্রটি কেপলার দিয়েছেন এটি হচ্ছে প্রথম সূত্র, এটিকে বলা হয় কক্ষের সূত্র। কক্ষের সূত্র মানে হচ্ছে এই সূর্যের চতুর্দিকে যে গ্রহগুলো ঘুরছে তার যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথগুলো কেমন। জোহান কেপলার বললেন এই প্রতিটি গ্রহ এই সূর্যকে কেন্দ্র করে ফোকাসে রেখে অর্থাৎ নাভিতে রেখে এই রকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। উপবৃত্তাকার, নট বৃত্তাকার। আর আমরা জানি উপবৃত্তের দুইটি ফোকাস থাকে, দুইটি কেন্দ্র থাকে। তাহলে ধরে নেই এই কক্ষপথটি যদি উপবৃত্তাকার হয় তাহলে তার দুটি ফোকাস রয়েছে, একটির নাম দিয়েছি F1 আর একটি হচ্ছে F2। এই যে কোনো একটি ফোকাসে এই সূর্যকে রেখে, সানকে রেখে এই গ্রহগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যে গ্রহগুলো আমাদের রয়েছে তারা এই রকম উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। জোহান কেপলারের যে প্রথম সূত্রটি রয়েছে কক্ষের সূত্র বা কক্ষপথের যে সূত্রটি রয়েছে সেটি আমরা কিভাবে বলবো? আমরা এইভাবে বলবো, প্রতিটি গ্রহ সূর্যকে তার নাভিতে রেখে তথা ফোকাসে রেখে এই রকম অনুমোদিত উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। দ্বিতীয় যে সূত্রটি রয়েছে এটিকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। ধরে নেই এই পৃথিবী ধরো 20 দিনে 20 ডেজ, এই 20 দিন পরে এই জায়গাতে এসেছে ঘুরতে ঘুরতে, তাহলে এই সূর্যের সাথে এই মুহূর্তে এই পৃথিবীর সংযোজককারী সরলরেখা হবে এটি। তাহলে বলো তো এই 20 দিনে এই পৃথিবী কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে? এই যে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে। ওকে, এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে। ধরে নেই আরো 20 দিন সময় অতিবাহিত হয়েছে, তারপরে এই পৃথিবী আমাদের ধরো এইখানে এসে পৌঁছেছে, এই জায়গাতে পৃথিবী এসেছে। এবার সংযোজককারী সরলরেখা হবে এটি। তাহলে এই 20 দিনে এই পৃথিবী এখন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে বলতো? এইটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে, এই যে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে। তারপরে আরো যদি ধরে নেই ধরো 20 দিনে এই পৃথিবী আবার এই জায়গাতে এসেছে, ওকে, এইখানে এসেছে পৃথিবী। কত দিনে? 20 দিনে, একই সময় ধরতেছে। তাহলে এবার সংযোজককারী সরলরেখা হবে এটি। এখন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে? এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে। তারপরের যে 20 দিন রয়েছে সেই 20 দিনে ধরো এই পৃথিবী এইখানে এসেছে। কত দিনে? 20 দিনে। তাহলে এবার সংযোজককারী সরলরেখা হবে এটি, এই যে এটি। তাহলে এখন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে? এবার ক্ষেত্রফল অতিক্রম করবে এই যে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে, এইটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে। ওকে, তারপরে যদি বলি পরের যে 20 দিন রয়েছে, পরের 20 দিনে ধরো পৃথিবী এইখান থেকে এইখানে এসেছে, ধরো এইখানে এসেছে পৃথিবী 20 দিনে। তাহলে এবার সংযোজককারী সরলরেখা হবে এটি। এবার ক্ষেত্রফল এতটুকু অতিক্রম করবে 20 দিনে। পরের 20 দিনে ধরো পৃথিবী এসেছে এই জায়গাতে, ওকে, 20 দিনে, এটাও 20 দিনে, ওকে, 20 দিনে এইখানে এসেছে। তাহলে এবার সংযোজককারী সরলরেখা হবে এই যে এটি, এটি। এবার কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করেছে? এই যে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে। পরের 20 দিনে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে। এই জোহান কেপলার বললেন এই যে সমান সময়ে এই যে ক্ষেত্রফলগুলো অতিক্রম করেছে এই প্রত্যেকটি ক্ষেত্রফল পরস্পর সমান। অর্থাৎ এই কেপলারের দ্বিতীয় সূত্র অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে সূর্য এবং কোন গ্রহের সংযোজককারী সরলরেখা সমান সময়ে সমান সময়ে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ
সূর্যের সাথে কোনো গ্রহের সংযোজককারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এখন কেন এই সমান ক্ষেত্রফল অতিক্রম করবে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো তো, এই যেহেতু উপবৃত্তে দুটি ফোকাস রয়েছে, তাহলে ধরে নেই সূর্য এই ফোকাসে রয়েছে, তাহলে পৃথিবী যখন এই দিকে আসবে তখন তো সূর্যের কাছাকাছি থাকবে পৃথিবী, আর এই দিকে যখন পৃথিবী আসবে বলতো তখন তো দূরে থাকবে, তাহলে এই ক্ষেত্রফলগুলো কম বেশি হওয়ার কথা, এই দিকের ক্ষেত্রফলগুলো বড় হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু এই রকম হবে না। কেন হবে না? কারণ আমরা গতদিনে যে নিউটনের মহাকর্ষ সূত্র ছিল সেটা আমরা পড়েছিলাম, যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণধর্মী মহাকর্ষ বা অভিকর্ষ বলের মান জি ইন্টু m1 m2 ভাগ ডি স্কয়ার, অর্থাৎ ওই বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্ব যত কম হবে এফ এর মান কিন্তু তত বেশি হবে। তাহলে বলো, পৃথিবী যখন এই সূর্যের কাছাকাছি থাকবে এই জায়গাতে, তাহলে এই জায়গাতে কিন্তু সবচাইতে কাছাকাছি থাকবে সূর্যের পৃথিবী, তার মানে এইখানে ডি এর মান সবচাইতে কম, তাহলে এই জায়গাতে সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল বলতো সেটির মান বেশি হবে। তাহলে এই জায়গাতে আচ্ছা নাম দেই এ বিন্দু, তাহলে এই এ বিন্দুতে আমাদের কিন্তু এই বলের মান হবে বেশি। আর বলতো বল যদি বেশি হয় তাহলে এই জায়গাতে কি হবে? বেগও বেশি হবে, বেগও হবে বেশি। কার? পৃথিবীর বেগ হবে বেশি। কিন্তু পৃথিবী ঘুরে ঘুরে যখন এই দিকে আসবে, মানে দূরে আসবে, যখন ধরো পৃথিবী এইখানে এসেছে, ওকে, এই যে এই বিন্দুতে এসেছে, বলতো এই বিন্দুটার নাম দেই ধরো বি বিন্দু, তাহলে এই বি বিন্দুতে সবচাইতে দূরে রয়েছে, ডি এর মান সবচেয়ে বেশি, তাহলে এই জায়গায় কিন্তু এই বি বিন্দুতে এফ এর মান কিন্তু হবে সবচাইতে কম। ওকে, আর এফ এর মান যদি কম হয় তাহলে বল কম হলে আমরা জানি বেগও হয় কম, তাহলে হবে বেগ হবে কম। তাহলে আমরা যেটা চিন্তা করেছিলাম যে সূর্যের চতুর্দিকে এই পৃথিবী বা অন্য গ্রহগুলো মনে হয় সমবেগে ঘোরে, না, সমবেগে ঘোরে না। যখন সূর্যের কাছাকাছি আসে তখন তাদের বেগ বেড়ে যায়, এবং সূর্য থেকে যত দূরে যাবে তত কিন্তু ওই গ্রহগুলোর বেগ কমে যায়। অর্থাৎ সূর্যের চতুর্দিকে গ্রহগুলো এইভাবে ঘুরছে, এই দিকে যখন আসবে বেগ বেশি হবে এইরকম, আর দূরে যখন আসবে বেগ কমে যাবে, আবার কাছে যখন আসবে বেগ বেশি হবে। ওকে, তাহলে ইমাজিন করো এই দিকে দূরত্ব কম কিন্তু বেগ বেশি, তাহলে 20 দিনে বেশি দূরত্ব অতিক্রম করবে, বেশি দূরত্ব ক্ষেত্রফল যা হবে, আর এই দিকে বেগ কম, তাহলে এই 20 দিনে কম দূরত্ব অতিক্রম করবে কিন্তু এই দূরত্বটা বেশি, ফলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলগুলো কিন্তু পরস্পর সমান হবে। তোমাকে যদি প্রশ্ন করা হয়, ধরো তিনটা বিন্দু রয়েছে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর ধরে নাও এইটা হচ্ছে আমার ধরো এটা সি বিন্দু, আর এইটা ধরো আমার বি বিন্দু, তাহলে যদি বলা হয় এই এ বি এবং সি এই তিন বিন্দুর মধ্যে কোথায় সূর্যের সাথে ওই গ্রহের বলের মান বেশি হবে, অবশ্যই এই জায়গায় বলের মান বেশি হবে, তার চাইতে এখানে একটু কম হবে, আর এইখানে বলের মান সবচাইতে কম হবে। যদি বলা হয় এই তিন বিন্দুর মধ্যে কোথায় ওই গ্রহটির বেগ বেশি হবে, তাহলে এই জায়গায় বেগ সবচেয়ে বেশি হবে, তারপর এই সি বিন্দুতে বেগের মান একটু কম হবে, আর এই বি বিন্দুতে বেগের মান সবচেয়ে কম হবে। সূর্যের চতুর্দিকে গ্রহের গতি সম্পর্কিত জোহান কেপলারের যে তৃতীয় সূত্রটি রয়েছে এটিকে বলা হয় আবর্তনকালের সূত্র। আবর্তনকাল মানে এই সূর্যের চতুর্দিকে এই গ্রহগুলো একবার ঘুরে আসতে কত সময় লাগে সেটি হচ্ছে তার আবর্তনকাল। আর আমরা জানি এই পৃথিবীর সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে মোটামুটি। তাহলে বলো তো এই পৃথিবীর আবর্তনকাল কত? পৃথিবীর আবর্তনকাল হবে 365 দিন। ওকে, আর আবর্তনকালকে আমরা টি দিয়ে প্রকাশ করব, বড় হাতের টি। এই সূর্য থেকে এই যে গ্রহগুলো রয়েছে বুধ শুক্র বা পৃথিবী মঙ্গল বা শনি, এদের কি দূরত্ব সবসময় এক থাকে? না, দূরত্ব কিন্তু সবসময় এক থাকে না। কারণ দেখো সূর্যের যখন কাছাকাছি আসে, যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ, তখন দূরত্ব কমে যায়, আবার যখন এই সূর্য থেকে এই দিকে সরে আসে তখন কিন্তু দূরত্ব কিন্তু বেড়ে যায়। তাহলে আমরা কোন দূরত্ব হিসাব করব? আমরা গড় দূরত্ব হিসাব করব। ওকে, তাহলে ধরে নেই সূর্য থেকে এই পৃথিবী নামক গ্রহটির গড় দূরত্ব হচ্ছে বড় হাতের
আর। ওকে, তাহলে টি হচ্ছে কোনো একটি গ্রহের আবর্তনকাল, আর আর হচ্ছে সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব। এই গড় দূরত্বটাকে আমরা অর্ধপরাক্ষ বলতে পারি, অর্থাৎ অক্ষের অর্ধেক। তাহলে আমরা গড় দূরত্ব বলবো সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব, কিংবা আমরা বলবো অর্ধপরাক্ষ। বিজ্ঞানী জোহান কেপলার প্রমাণ করে দেখলেন যে এই আর এর মান যত বেশি হবে, অর্থাৎ সূর্য থেকে গ্রহ যত দূরে থাকবে তার আবর্তনকাল তত বেশি হবে। উনি বললেন কোন গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের অর্থাৎ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। যেহেতু আবর্তনকালকে আমি টি ধরেছি, তাহলে এটা হবে টি স্কয়ার সমানুপাতিক। আর অর্ধপরাক্ষ বা গড় দূরত্বকে আমরা ধরেছি আর, তাহলে এটি হবে আর কিউব। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে জোহান কেপলারের তৃতীয় সূত্র তথা আবর্তনকালের সূত্রটি কি? কোন গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের অর্থাৎ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে এইখান থেকে তোমরা আমাকে বলো তো যে কার আবর্তনকাল বেশি হবে? যার আর এর মান বেশি হবে, অর্থাৎ সূর্য থেকে যে গ্রহ যত বেশি দূরে থাকবে তার কিন্তু আবর্তনকাল বা বছরে দিনের সংখ্যা বেশি হবে। আমরা জানি এই পৃথিবী 365 দিনে সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসে, তাহলে তার আবর্তনকাল, পৃথিবীর আবর্তনকাল 365 দিন, অর্থাৎ পৃথিবীতে 365 দিনে এক বছর সংগঠিত হয়। কিন্তু আমরা যদি বুধের কথা চিন্তা করি, এই যে বুধ যে গ্রহটা রয়েছে এটা সবচেয়ে সূর্যের কাছাকাছি রয়েছে, বলতো বুধের জন্য আর এর মান কম, তাহলে তার টি এর মানও হবে কম, অর্থাৎ 365 দিনের চাইতে কম দিনে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে এই সূর্যের চতুর্দিকে। তাহলে 365 দিনের চাইতে কম দিনে এই বুধ গ্রহে এক বছর সংগঠিত হবে। আবার বলতো শুক্রের কথা যদি আমরা চিন্তা করি, বুধের পরেই রয়েছে শুক্র, তাহলে বুধের চাইতে বেশি দিনে এই শুক্র গ্রহে এক বছর সংগঠিত হবে। তার চাইতে আরো বেশি দিনে পৃথিবী একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, তার চাইতে আরো বেশি দিনে এই মঙ্গল গ্রহে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, অর্থাৎ মঙ্গল গ্রহে 365 দিনের চাইতে বেশি দিনে এক বছর সংগঠিত হবে। জোহান কেপলারের তৃতীয় তথা আবর্তনকালের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এই যে গ্রহগুলোতে যে বছরে দিনের সংখ্যা বা একটি পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করার যে সময়, এটি কার উপরে নির্ভর করবে? ওই গ্রহগুলোর কি ভরের উপরে নির্ভর করবে, তার আকার আকৃতির উপরে নির্ভর করবে? উত্তর হচ্ছে না, শুধু একটি জিনিসের উপরে নির্ভর করবে, সে সূর্য থেকে কাছে আছে নাকি দূরে আছে। যদি কাছে থাকে তাহলে সেখানে কম দিনে এক বছর সংগঠিত হবে, আর যদি দূরে থাকে সেখানে বেশি দিনে এক বছর সংগঠিত হবে। আমরা এই ফর্মুলাটা থেকে দুটি গ্রহের মধ্যে তুলনা করতে পারি। ধরে নেই এই শুক্র গ্রহ এই সূর্যের চতুর্দিকে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে সময় লাগে T1, আর সূর্য থেকে এই শুক্র গ্রহের গড় দূরত্ব ধরে নেই R1, আর এই যে পৃথিবী রয়েছে তার আবর্তনকাল ধরি T2 এবং তার গড় দূরত্ব ধরি সূর্য থেকে ওই পৃথিবীর গড় দূরত্ব ধরি R2। তাহলে বলতো এই শুক্র গ্রহের জন্য আমি কি লিখতে পারি? আমরা শুক্র গ্রহের জন্য লিখতে পারি T1 তারপরে স্কয়ার সমানুপাতিক R1 কিউব। ওকে, আবার বলতো আমরা এই পৃথিবীর জন্য কি লিখতে পারি? পৃথিবীর জন্য লিখতে পারি T2 স্কয়ার সমানুপাতিক R2 কিউব। এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? T1 সমান যদি দেই, সমানুপাতিক চিহ্ন তুলে দেই, একটি কনস্ট্যান্ট আসবে, আচ্ছা নাম দেই C, আর এখানে থাকবে R1 কিউব। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি? T2 তারপর স্কয়ার, সরি এটাও হবে স্কয়ার, ইজ ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট C, একই কনস্ট্যান্ট আসবে, আর এখানে থাকবে R2 কিউব। এবারে আমরা এই সমীকরণটিকে এই সমীকরণটি দিয়ে যদি ভাগ দেই বলতো তাহলে কি দাঁড়াবে? এই সি এবং সি কেটে যাবে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি T1 স্কয়ার T2 স্কয়ার ইজ ইকুয়াল টু হবে R1 কিউব, নিচে হবে R2 কিউব।
এবারে আমরা একটি সমস্যা সমাধান করব এই ফর্মুলা দিয়ে। সমস্যাটিতে বলে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, সূর্যের চতুর্দিকে শুক্র গ্রহ এবং পৃথিবী গ্রহের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 54:75। বলেছে পৃথিবীতে যদি 365 দিনে 1 বছর সংগঠিত হয়, তাহলে শুক্র গ্রহে কত দিনে 1 বছর সংগঠিত হবে? খুব সহজ ম্যাথ। দেখো তো কি বলে দেয়া আছে, যে সূর্যের চতুর্দিকে শুক্র গ্রহ এবং পৃথিবী গ্রহের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, মানে অর্ধপরাক্ষ বা গড় দূরত্বের অনুপাত দেয়া আছে 54:75। তাহলে আমরা যদি শুক্র গ্রহকে 1 ধরি, পৃথিবীকে যদি 2 ধরি, তাহলে R1 আমাদের মান দেয়া আছে R1 অনুপাত R2 ইজ ইকুয়াল টু 54:75। এই মানটা দেয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে। তাহলে বলো তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি R1 ভাগ R2 ইজ ইকুয়াল টু 54/75 আমরা লিখতে পারি। ওকে, তারপর বলে দেয়া আছে এই পৃথিবীতে যদি 365 দিনে 1 বছর সংগঠিত হয়, তাহলে এটি T2 এর মান হবে, কারণ আমরা পৃথিবীকে 2 নাম্বার বস্তু ধরেছি। তাহলে শুক্র গ্রহে কত দিনে 1 বছর হবে, অর্থাৎ T1 এর মান কত, এটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। দেখো T1 স্কয়ার T2 স্কয়ার ইজ ইকুয়াল টু হবে R1 কিউব, নিচে হবে R2 কিউব। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো T1 এর মান আমাদেরকে বের করতে হবে, তাহলে T1 তারপর স্কয়ার। আর T2 এর মান কত দেয়া আছে? 365 দিন, তাহলে 365 তার উপর হবে স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো R1 ভাগ R2 অনুপাত দেয়া আছে 54:75। তাহলে উপরে হবে 54, নিচে হবে 75, তারপর কত হবে? কিউব হবে। এই যে কিউব রয়েছে, দুটোর উপরে কিউব। এইখান থেকে আমরা যদি T1 এর মানটা যদি বের করি, বের করলে মানটা বের হবে 223 দিন। অর্থাৎ পৃথিবীতে যদি 365 দিনে 1 বছর সংগঠিত হয়, তাহলে এই শুক্র গ্রহে 223 দিনে 1 বছর সংগঠিত হবে। অর্থাৎ সূর্যের চতুর্দিকে শুক্র গ্রহ একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে 223 দিন সময় নেবে।